বছরে 100 বার ঘর চেঞ্জ করতে হয়। সত্যি তোমাদেরকে না দেখলে সেটা বোঝা যেত না। 100 বার করে ঘর চেঞ্জ করবে আর তার 100টা করে ভিডিও বানাবে। আচ্ছা, তোমাদের বছরে কটা করে ঘর চেঞ্জ করতে হয় গো? এইরকম হাজার হাজার প্রশ্ন এসছে আমার এই কদিনের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব আর তার সাথে দেখাবো ঘরটার কীরকম অবস্থা। দেখো, 2 মাসের মাথায় ঘর শিফটিং করাটা খুব চাপের। যেহেতু 2 মাস আগেই আমরা একটা নতুন ঘরে এসেছিলাম, তারপরে 2 মাসের মধ্যেই আমাদেরকে ঘরটা চেঞ্জ করতে হয়েছে। তার মধ্যে কিছু মানুষ তো আছে না জেনে শুনে নিজেদের মতো কারণ বলে কমেন্ট বক্সে কমেন্ট করে আর বাকিদেরকেও ভুলভাল বোঝায়। কিছু কিছু মানুষ তো আবার বলছে তুমি হচ্ছে তোমার বরের সব থেকে বড় শত্রু, কারণ তোমার বরকে তো তোমার মায়াই হয় না, সারাদিন কাজ করাও। ওই যে হয় না, কথাই আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। জানো তো আমাদের এই সমাজ না একটা মেয়েকে বাইরে কাজ করতে দেখবে, ঘরে কাজ করতে দেখবে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু একটা ছেলে যদি ঘর বাইরে দুটো সামলাতে যায় তখন কিন্তু অনেক মানুষদের সমস্যা হয়। বিশেষ করে ছেলেদের যত না সমস্যা হয়, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এই জিনিসগুলো দেখতেই পারে না যে তার স্বামী ঘর বাইরে দুটোই সামলাচ্ছে। আমার হাজব্যান্ডকে না এই মুহূর্তে দাঁড়িয়ে জানো তো ঘর বাইরে দুটো দিক একভাবেই সামলাতে হচ্ছে। এই জিনিসটা যদি এতদিন আমি সামলেছিলাম যদিও বা, তো তখন কিন্তু কোনো মানুষ কথা বলেনি। এই সেম জিনিস যখন একটা মেয়ে করে তখন কিন্তু তাকে নিয়ে কেউ বলে না, তাকে একটা কথাই শুনতে হয় যে এর তো কাজ এটা। তো এখানে আমি ভিডিওটা এডিট করছিলাম কারণ একটু পর আমাদেরকে একটু বাইরে যেতে হবে, সেই কারণে। এদিকে দেখো মসকিউটো নেট লাগিয়ে দিয়েছি, যদিও বা মশা সেরকম খুব একটা নেই, তবুও আর কি সেফটির জন্য এখানে কিন্তু মশার যে মসকিউটো নেটগুলো হয় সেগুলো লাগিয়ে দিয়েছি। অনেকেই আমাকে বলছো যে বৃষ্টিদি একটা কাজের মেয়ে আর একটা রান্নার মেয়ে রেখে দাও। কাজের মেয়েও দেখছি, রান্নার মেয়েও দেখছি। বিশ্বাস করো, তোমাদের থেকে বেশি চিন্তা হয়তো আমি প্রীতমকে নিয়ে করি, কারণ যতই হোক ওর যদি শরীর খারাপ হয় যাই হোক সব কিন্তু আমাকেই দেখতে হবে, কেউ এসে কিন্তু আমাকে দেখে যাবে না। তাই প্লিজ এমন করে বলো না যে আমার থেকে বেশি চিন্তা তোমাদের হচ্ছে। আমি কিন্তু এর আগে অনেকবার প্রীতমকে বলেছিলাম একটা কাজের মেয়ে রাখতে, কারণ আমি মাঝে সাঝেই অসুস্থ হয়ে যাই। তো সেই কারণেই বলেছিলাম একটা কাজের মেয়ে থাক, তাহলে কি ঘরের কাজগুলোর জন্য একটা হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটা চাপ কমবে। কিন্তু প্রীতম আমাকে একটা কথাই বলে যে একটু টাকা সাশ্রয় করতে হবে, তো যখন তুই পারবি না তখন আমি করব, আর আমি যখন পারবো না তুই করবি। বিয়েটা যখন আমরা দুজনকে করেছি তখন দায়িত্বটাও দুজনকেই নিতে হবে। তখন সকালবেলায় উঠে রেডি হয়েছি। এখন বেশিরভাগ টাইম ডাক্তার ঘর আর বাড়ি করতে হচ্ছে। আজকে কিছু টেস্ট আছে, সেটা করতে যাচ্ছি। তো দেখি যাই, হসপিটালে যাবো। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝে গেছো আমাদের ঘরটা হচ্ছে দোতলাতে। একদম এবারে কিন্তু আর নিচের তলায় বাড়ি নেওয়ার মতো ভুল কিন্তু আমরা একদমই করিনি। এই যে বেরিয়ে গেলাম, এখানে গিয়ে কিছু ফর্ম ফিল আপ করতে হচ্ছিলো, সেগুলো করছিলাম। আমি যদি জানতাম হসপিটালে এসে টেস্ট করতে এতটা প্রবলেম হবে আমি আসতামই না। প্রায় 3 ঘন্টা একভাবে বসেছিলাম, প্রায় 3 ঘন্টা না 4 ঘন্টা। মাঝে একবার অর্ককে স্কুল থেকে নিয়ে এসে আবার নিয়ে এসছে, আর এখন আমি ঢুকেছি টেস্ট করতে। তো এতটা টাইম লেগে যায় তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। ছেলে আমি সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, আর তার মধ্যে খিদেও পেয়ে গেছিলো। এই যে তার মধ্যে মাঝে একবার একটা পনির স্যান্ডউইচ খেয়ে নিলাম, কারণ বাইরে চিকেন না খাওয়াটাই ভালো। এখানে আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম, আমার আর ভালো লাগছিলো না রীতিমতো এইভাবে একভাবে বসে থাকতে, হাত পায়ে ঝিনঝিন করছিল। তো ফাইনালি আমার এখানে টেস্টটা হয়ে গেছে অ্যান্ড বাড়ি চলে এসেছি। এখানে আমি একটু রেডি হয়ে গেছি। আজকে অর্ক আমাকে বলছে, মা তুমি একদিনই আমাকে মেলা নিয়ে গেলে, আর কিন্তু নিয়ে গেলে না। আমি তো খুব একটা বেরোচ্ছি না, আর আমি না গেলে তার আবার ভাল লাগে না, কারণ সে আর না মন খুলে বলতে পারে না কোনটা কি নেব কোনটা কি নেব না। তো এইখানে দেখছিল কোনটা কি নেবে। আর আসলে আমরা এসেছিলাম হচ্ছে ভাঙা মেলাতে একবার ঘুরে গেলাম। আর তোমাদেরকে দেখাই আমাদের ঘরটার এখনও অবস্থা দেখায়। যেহেতু প্রীতম একা হাতেই সবটা করছে, তো সেই কারণে তো একটু প্রবলেম হচ্ছে। একা হাতে আর কত দিকটা সামলাবে, সেই একটু একটু করছে। ওর ইঞ্জেকশনের 3rd ডোজ ছিল, যেটা বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। আর একটা আছে নাকি? একটা আছে তো, একটা হলেই কমপ্লিট হয়ে যাবে। যাচ্ছে তো অবস্থা, ভ্যানাসি বাজারে যেরকম ভিড়, তার মধ্যে উপরে গরম, তার মধ্যে আবার ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে, যাচ্ছে গাড়ি স্পিডেও চালানো যাচ্ছে না, প্রচুর সমস্যা তো গাড়ি স্পিডে চালানো।
এখন ভিডিও করা মানে প্রীতম যদি ক্যামেরা অন করে দিচ্ছে তবে ভিডিও হচ্ছে, নাহলে ওই আমি ক্যামেরা একটু হাত দিচ্ছি না। এখানে বানাচ্ছিলাম একটু পনিরের তরকারি। প্রীতম পনির টনির সবই কেটে দিয়েছিল, আমি জাস্ট মশলাটা কষিয়ে রান্না করছিলাম। আর বাইরে থেকে রুটি নিয়ে এসেছিলো, সেই রুটি দিয়েই পনিরের তরকারি এখানে খাওয়া হবে। আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ জানো তো, প্রচণ্ড একটা পেটে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। তো সেই কারণে জানো তো খুব একটা ভালোও লাগছে না কাজ করতে। আমি জানি অনেকে আমাকে ভুল বোঝে, তাতে সত্যি আমার কিছু যায় আসে না, কারণ আমার শরীরের কষ্টটা তারা নিতে আসবে না, একমাত্র যে আমাকে সামনে থেকে দেখছে সেই বুঝতে পারছে। তো এই ঘরে ফ্যানটা লাগিয়ে দিয়েছিল, সেটাকে একটু ঠিক করছিল। আর এই ঘরটা মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে গেছে আজকে, দেখো অনেকটা ক্লিয়ার লাগছে। এই যে এই বড় যে ম্যাট্রেসটা আছে এটা পেতে দেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। অনেকেই আমাকে বলেছিল এই ম্যাট্রেসটা কিন্তু নিচে পাতবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ম্যাট্রেসটা নিচে পাতার জন্যই কিন্তু বানানো হয়েছে। আর এটা নিচে পাতা যাবে, শুধুমাত্র নিচে পেতে রাখা যাবে। এটা নিচে একটা লেয়ার থাকে, যার কারণে কোনো রকম যদি নিচেটা যদি সানটা যদি প্রবলেম থাকে কোনো অসুবিধা হবে না। তো আমরা নিচে পেতেই রেখেছি নর্মালি। আগে যেটা করতাম একটা কিছুর উপর পাততাম, কিন্তু ওটাতে আরও বেশি প্রবলেম হতো। প্রবলেম বলতে ম্যাট্রেসটা প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটতো। তবে একটা কথা বলি, আমি এতগুলো দাম দিয়ে ম্যাট্রেস কিনেছি, সত্যি বলছি টাকা দিয়ে ম্যাট্রেস কিনেছি, কিন্তু এটা আমি প্রমোশনে পেয়েছি। কিন্তু ম্যাট্রেসটা এত ভালো না, তোমরা ভাবতে পারবে না। আমি যেগুলো দাম দিয়ে কিনেছি তার থেকেও এই ম্যাট্রেসটা বলবো খুবই ভালো। না প্রমোশন করেছি বলে তা না, আমাকে তো প্রমোশনের জন্য যা হয়েছে 1 বছর আগে হয়ে গেছে, কিন্তু সত্যিকেও খুবই ভালো। মানে বিশেষ করে আমাদের মেয়েদের জন্য তো খুবই ভালো, যাদের কোমর ব্যথা এগুলো হয়, গা হাত পায়ে ব্যথা, খুবই ভালো। মানে বলতে পারো ভীষণ একটা কাজের জিনিস পেয়েছি। ওই জন্য জানো তো এটা কাউকে বিক্রি করতেও পারছি না বা কাউকে দিয়ে দিতেও পারছি না, খুব খারাপ লাগছে। আলমারিটা প্রথমে জানো তো ওইদিকে মুখ করে রেখেছিলাম, তারপরে দেখলাম না এইদিকে মুখ করেই রাখি, ভালো লাগবে। এখনও দেখো জানলার পর্দাগুলো লাগানো হয়নি। আমি তো আর তোমাদের কমেন্ট পড়ি না, কিন্তু আমাকে প্রীতম এসে বলে যে যা কমেন্ট করছে করুক, বিশ্বাস কর আমার কাজ করতে খুবই ভালো লাগে। নিজের সংসারের জন্য কাজ করছি, তো আবার খারাপ লাগার কি আছে। আর যারা যেটা বলছে বলুক, তারা সবাই জানবি ছোট করার জন্য তোকে বলছে। সবসময় মনে রাখবি যে আমি তোর পাশে আছি, তাই কোনো কথা গায়ে লাগাবি না। তো আমিও আর গায়ে লাগাই না। আমারও মাঝে মাঝে খারাপ লাগে যে অনেকে অনেক কিছু বলে। ও একটা কথাই বলে যে তোর যখন খুব খারাপ সময় ছিল, তুই যখন একা হাতে সব কিছু সামলাতিস, তখন কি কেউ এসে করে দিত? না আমি এসে করে দিতাম, তখন তো তুই সব কিছু একা সামলেছিস। তো এখন যেহেতু কেউ নেই, আমি আছি তোর পাশে, তো কে করে দেবে? আমিই তো করে দেবো। বাকিরা শুধু মুখেই বলবে, তো কিন্তু কাজে কেউ করে দেবে না। তাই যারা যেটা বলছে বলতে দে, তুই ভালো থাক। তো এইটুকুই বলে। আর সকালবেলা দেখো আমার ঘুম থেকে উঠেই একটা ওষুধ আছে, তো এখানে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। সকালে উঠে 2টো ওষুধ থাকে আমার, সেই 2টো ওষুধ খাচ্ছি। তো এইখানে ওষুধটা খাওয়ার পর তারপরে কিছুক্ষণের মাথায় আমার বাকি খাবারগুলো শুরু হবে। আমার যখন শরীর ভালো থাকে তখন আমাকে কারোর হেল্প লাগে না, মনে হয় যে আমি সব কিছু একা হাতেই সব কিছু মানে করে নিতে পারবো। কিন্তু এখন জানো তো যখন শরীরটা ভালো থাকে না, যখন শরীরটা খুব দুর্বল হয়ে যায়, তখন মনে হয় একটু যদি কেউ আমাকে সাহায্য করে দেয় খুব ভালো হয়। তখন মাঝে মাঝেই আগে যেমন কি মাকে খুব মনে পড়তো, কিন্তু এখন প্রীতম আছে তো, তাই মাকে আমার একদমই মনে পড়ে না। মানে মায়ের ভূমিকাটা পুরোটাই প্রীতম পালন করে। হ্যাঁ মা কি হওয়া যায়, কিন্তু তবু বলবো মায়ের মতনই কিন্তু আমার খেয়াল রাখে, বিছানায় বসে সবটুকু দেয়া। আর দেখো এখানে ফাজলামি মারছে আমার মুখের উপর মশারিটাকে খুলে দিয়ে। মানে সকাল থেকেই জানো তো ও চেষ্টা করে যাতে আমাকে একটু হাসি রাখতে পারে। সকালবেলায় জানো তো যেই 2টো ওষুধ থাকে, সেই 2টো ওষুধ খাওয়ার পর জানো তো একটুখানি ঘুমাতে হয়। তো আমি তো আর ঘুমাই না, আমি উঠে যাই। আর উঠে যাওয়ার পরই একটু বমি বমি পায়। তো ওই জন্য প্রীতম বলে যে একটু হাসি খুশি থাকবি, দেখবি সব ভালো লাগবে। তো এখানে বাড়ি থেকে ফোন করেছিল, কথা বলছিলাম। ঘুম থেকে উঠেই বাড়ি থেকে সব ফোন করে, তো বাড়ি থেকে ফোন করেছিল, কথা বলছিলাম। আর এইদিকে জানলাগুলো সবও খুলে দেয় সকালবেলায় উঠে। না এখন কিন্তু অনেকটাই সকাল, বেশ ভালোই সকাল রয়েছে। তখনই আমি উঠে গেছিলাম, অর্ক স্কুলে চলে গেছে, প্রীতম স্কুলে পাঠিয়ে দেয়। আর এই যে এইদিকে বিছানাটাও ঝেড়ে নিচ্ছে, অনেক দিন ধরেই এইদিকে ঘরের চাদরটা চেঞ্জ করা হয়নি। তো বললো ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে নতুন চাদর পেতে দেবো, নাহলে ওই পুরোনোটাই পেতে দেবো। দেখি আমাদের ঘরে যদি হেল্পিং হ্যান্ড নাও রাখা যায়, মানে প্রীতমের উপর পুরোটা ডিপেন্ড করছে। আমি যতই বলি না কেন, আর 5টা মানুষ যতই বলুক না কেন, ও যদি না মনে করে তো রাখবে না। জানো তো সবাই ভাবে হয়তো আমার মতো এই সংসারটা চলে না, কিছু কিছু জিনিস প্রীতম ঠিক করে, যেমন কি হেল্পিং হ্যান্ড রাখবে কি রাখবে না।
ওর বক্তব্য, ও ঘরের মধ্যে কোনো বাইরের মানুষকে অ্যালাউ করতে চায় না। ওর একটা ভয় আছে, আর সেই ভয়টা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ এর আগে ইনসিডেন্ট অনেক কিছু ঘটেছে, তো সেই কারণে। তো ওই জন্য বলে যে যতটা পারি আমি করে নেওয়ার চেষ্টা করি। আর ও বলে যখন তোর শরীর ভালো থাকে তুই তো করে নিস সবটা, আমাকে তো কিছু করতেই হয় না সেইভাবে, তখন আমি কাজের মধ্যে ফোকাস করি। এই কিছুদিন আগে সব কিছু আমি করতাম, তখন প্রীতমকে নিয়ে অনেক কথা বলতো। অনেকে বলতো কি হলো তোমার বরের আর হেল্প করে না। আসলে যখন হেল্পের ব্যাপারটা না, যখন আমাদের একে অপরকে প্রয়োজন পড়ে তখন একে অপরকে কাউকেই বলতে হয় না, আমরা একবারেই করে নিই। আর তারপরে তোর কাজের চাপ থাকে, তো তখন আমি আর ওকে জ্বালাইও না। তো কিছু মানুষ তো আছে ভুল বুঝবার জন্য, তারা ভুল বুঝেই যাবে সারা জীবন, যতই আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এখানে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেওয়া হলো, আর যে জানলাটাও খুলে দেওয়া হলো। এবার এখানে ঝাড় দিয়ে ও পরিষ্কার করে নেবে ঘরটাকে। আর এই ঘরটা তো খুব একটা নোংরা হয় না, যেহেতু জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, তাই একটু নোংরা হচ্ছে। আর ওপরতলা বুঝতেই পারছো, গ্রাউন্ড ফ্লোর, তাও নোংরা হয়, কিন্তু ওপরতলায় জানো তো নোংরাটা প্রচণ্ড পরিমাণে কম আসে। এবার বলি, কিছু মানুষ যারা আমাকে বলেছিল যে আমাদেরকে বছরে কটা ঘর চেঞ্জ করতে হয়, আমরা বছরে না, আমরা মাঝে মাঝে জানো তো ভালোভাবেই থাকি। আমাদের শিলিগুড়িতে যেমন আমরা একটা ঘর একদম ছোটোতে থাকতাম, তো ওখানে আমরা ঘরটা চেঞ্জ করেছিলাম, যেহেতু খুব ছোট ছিল, আমরা একটা ব্যবসা শুরু করেছিলাম, সেই কারণে ঘর চেঞ্জ করতে হয়েছিল। আর কিছুদিন হলো জানো তো আমি ভিডিও করতেই পারছি না, শরীরটা প্রচুর উইক লাগছে। এখন একটু আলু পোস্ত বানালাম, আর একটু ওই ছোটো ছোটো মাছ হয়, সেই মাছগুলো ভাজছি। সকালবেলায় উঠে দুটো শুকনো মুড়ি খেয়েছি, আজকে ভালো লাগছিলো না। আর তার সাথে ডিম সেদ্ধ খেয়েছি, একটু মৌসুমি রস খেয়েছি, মেডিসিনগুলো ছিল মেডিসিনগুলো খেয়েছি। আমাকে কেমন একটা যেন লাগছে, কালো কালো লাগছে মুখগুলো। যাই হোক, আজকে ভালো করে স্নান করবো। দুদিন ধরে এত ওয়েদারটা খারাপ যে ভালো করে স্নান করছি, বাট ঘষে মেজে স্নানটা হচ্ছে না, আজকে করবো ভালো করে। আর শিলিগুড়ি থেকে যখন দুর্গাপুরে এসলাম, তারপরে কিন্তু এটাই কিন্তু পরপর দুটো ঘর চেঞ্জ করলাম। তার একটা নির্দিষ্ট কারণ আছে, তাই টাকা দিয়ে থাকছি, ফালতু এত অসুবিধা করে থাকবো কেন। আর আমি জানি এখানে আমার অসুবিধার কথাগুলো বললে মানুষ খারাপের থেকে মানে মজাটাই ভালো নেবে। মানুষ এখনকার দিনে কারোর খারাপ শুনলে বেশিরভাগটা মজা নেয়, আর খুব কম মানুষ আছে যারা আমাকে এতটাই ভালোবাসে, যারা আমাকে কিছু প্রশ্নই করে না। তো এখানে প্রীতম জানো তো আমাকে একটু ড্রাই ফ্রুট এনে দিয়েছিল, তো এইখানে ওই কিছু খেতে ডাক্তার বলেছে, সেই কারণে কিন্তু এনে দিয়েছিল। ও আমার যা যা শরীরের প্রয়োজন, কারণ জানো তো আমি না ড্রাই ফ্রুট খাই না এমনি ফল খাই, আমি কোনো কিছুই খেতে চাই না জানো তো। আমার ফলও ভালো লাগে না, ড্রাই ফ্রুটও ভালো লাগে না। এই শরীর অসুস্থ হওয়ার সময় যেই যত্নটা আমি নিই, আমার যদি শরীর ভালো থাকতে থাকতে যদি নিতাম, তাহলে মনে হয় আমি কোনোদিন অসুস্থই পড়বো না। কিন্তু এই যে বুঝতে চায় না। তো এখানে ড্রাই ফ্রুটগুলো সব ঢেলে ঢেলে রাখছিলাম, ও এনে এনে দিয়েছিলো। তো আমাকে খুব চিল্লাচ্ছিল যে প্লিজ দয়া করে এবার কিন্তু খাবি। তো এখানে সব ড্রাই ফ্রুটগুলোকে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সকালে উঠে খেতে হবে বলে। 2 মাসের বাড়ি ছাড়ার জন্য আমি এর আগে অনেকবার বলেছি কারণটা কি ছিল, কিন্তু মানুষ আরও বেশি কিছু শুনতে চাইছে, তার জন্য জানো তো মানুষ আমাকে কমেন্ট করেই যাচ্ছে, এই 2 মাসের মাথায় কেন বাড়িটা ছেড়ে দিলে। ফেসবুক বলো বা ইউটিউব বলো, যেখানেই বলো, মানে সেখানেই কমেন্ট করে যাচ্ছে শুধু। কেউ কেউ তো নিজেদের মন মতো করে যা পাচ্ছে লিখে দিচ্ছে মানুষকে উস্কানি দেওয়ার জন্য। তো যার যেটা ভালো লাগছে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমরা বলো না বৃষ্টি তুমি নেগেটিভ কমেন্ট কেন তো পাত্তা দাও, আরে বাবা আমি দেখিও না, পাত্তাও দিই না। আমি যদি কমেন্ট দেখি না, তাহলে সবাইকেই রিপ্লাই করব, শুধু নেগেটিভ কেন, পজিটিভ কমেন্টগুলো দেখবে তখন রিপ্লাই করি। আর যখন করি না, মানে যখন দেখি না কমেন্ট বক্সে কমেন্ট, তখন না কোনো কিছুই রিপ্লাই করি না। এগুলো আমাকে শুনতে হয়, ঠিক আছে, আমাকে শোনানো হয়, সে আমাদের যেখান থেকেই হোক আমাকে শোনানো হয় যে এরকম কমেন্ট করছে, এরকম কমেন্ট করছে। তো তোমাদেরকে একটা কথা বলি, সামান্য মানুষের জীবনের তো সমস্যা থাকতে পারে, আমরা তো সমস্যা নিয়ে সেই বাড়িতে থাকতে পারি না, 2 মাসই হোক আর যাই হোক। তো এর আগে আমি ভিডিওতে বলেছি, যাদের খুব বেশি আগ্রহ না জানার যে কেন ছেড়ে এসেছি, তারা প্লিজ সেই ভিডিওটা দেখে নিও, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলতে পারছি না, একই টপিক নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যে প্লিজ আমাদেরকে এই জিনিসগুলো থেকে একটু বেরোতে দাও। তোমাদের মন মতো করে যা পারছো লিখে দিচ্ছ, এটার জন্য ঘর ছাড়তে হয়েছে, ওটা না ভাই, আমাদের যেটার জন্য ঘর ছাড়তে হয়েছে সেটা আমি আগেই বলে দিয়েছি, যে আমাদের পোষাচ্ছিল না, আমাদের প্রবলেম হচ্ছিল, আমার বাচ্চাকে নিয়ে আমার ওখানে থাকতে প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণেই আমরা চলে এসেছি।
আর যেহেতু টাকা আমরা দিচ্ছি, ভাড়া বাড়ি আমরা খুঁজছি, যা হচ্ছে তো আমাদেরই প্রবলেম হচ্ছে। তো আমি বুঝতে পারছি না মানুষের এত কেন জ্বলছে বা মানুষের এত কেন প্রবলেম হচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। যে যা পারছে লিখছে, যে যা পারছে বলছে, এরকম। অনেকে বলছে স্টিকার লাগিয়েছে সেই কারণে, স্টিকার তো এই ঘরেও লাগানো রয়েছে। স্টিকার লাগানোটা বড় কথা নয়, স্টিকার লাগানোর থেকেও বড় কথা হচ্ছে আত্মসম্মান জিনিসটা। আমি না সব পারি, কিন্তু নিজের আত্মসম্মান জিনিসটাকে বিক্রি করে না আমি চলতে পারি না, ঠিক আছে? সেটা যেখানেই হোক, আমার বাবার বাড়ি হোক, মায়ের মানে যেখানেই হোক, শ্বশুরবাড়ি হোক, যেখানেই হোক, আমি পারি না। আমার কাছে মনে হয় টাকা পয়সার থেকেও বেশি দামি হচ্ছে আত্মসম্মান জিনিসটা। হ্যাঁ, যেটা আমাকে নিয়ে অনেকেই কাটাছেঁড়া করেছে, কাটাছেঁড়া কারা করেছে না করেছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কাছে আমি নিজে বড্ড বেশি দামি, আমার হাজব্যান্ডের কাছে আমি বড্ড বেশি দামি। যাদের এত সমস্যা হচ্ছে, এত প্রবলেম হচ্ছে, তাদেরকে শুধু একটা কথাই বলবো, প্লিজ আপনারা এত মাথা ঘামাবেন না। যতটুকু দেখছেন ভিডিওর মধ্যে ততটুকু দেখুন, বুঝুন। এর বাইরে কবিতা বা কাব্য লিখতে যাবেন না আমাদেরকে নিয়ে ফালতু। কারণ আপনারা নিজেরা তো নোংরাটা মানে আবর্জনাগুলো ফেলাচ্ছেন, প্লাস আরও 5টা মানুষকে সেটাতে ঢুকতে বাধ্য করছেন। আমি দেখছি রিসেন্টলি কিছু কমেন্ট আমাকে বলছে সবাই যে এরকম এরকম বলছে যে এইটার জন্য ছাড়িয়েছিস, ওটার জন্য ছেড়েছিস, তারপরে আবার সেটা অনেকে বলছে তাই নাকি, মানে যেটা সত্যি নয় সেটা মানুষকে বিশ্বাস করাচ্ছেন। সে করান, ওপরে একজন আছে, সেটার বড় কথা নয়। কিন্তু আমি বারবার করে বলেছি যে ওই বাড়িটা কেন ছেড়েছি, যারা জানে তারা দ্বিতীয়বার এইভাবে প্রশ্নটা করবে না। আর যারা আমাকে ভালোবাসে তারা এই ট্রমাটা আমাকে দেয়ও না, আমাকে এইসব ট্রমা আমাকে দেয়ও না। তো অনেকে বলছো যে তুমি শুকিয়ে যাচ্ছ, তোমার কি হয়েছে বলো। আমি তো বলেছি আমি আমার শরীরের ব্যাপারে কোনো কিছু এই সোশ্যাল মিডিয়াতে বলবো না, তার কারণ এই শরীরের ব্যাপারে অনেক আমাকে নিয়ে কাটা ছেঁড়া টানা হিচড়া এসব হয়ে গেছে। আমি আর চাইছি না আমাকে নিয়ে কেউ কিছু এইসব নিয়ে বলুক। যদি ভবিষ্যতে মনে হয় যে হ্যাঁ আমার বলা দরকার তো আমি বলবো, তাছাড়া আমি কিন্তু কিছু বলবো না। আমি আবারও বলছি আমার কোনো ইচ্ছা নেই। অনেকে বলে না শরীর খারাপ দেখিয়ে নাটক করে পয়সা উপার্জন করছে, হ্যান করছে, আবার তারাই এসে বলছে বলো 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 বলো। মানে আপনারা চাইছেনটা কি আমি সত্যি বুঝতে পারছি না। আপনারা জানতেও চাইছেন, আবার যখন বলবো তখন আবার আপনারা নিজেরাই বলবেন ওই দেখো শরীর খারাপ দেখিয়ে টাকা উপার্জন করছে, ওই দেখো এই করছে। আরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে মানুষ টাকা উপার্জন করার জন্যই করছে, একমাত্র অফিসে বসে বসে জব করাটাই টাকা উপার্জনের রাস্তা না। এর থেকে আরও অনেক অপশন আছে, অনেক অপশন আছে। ভিডিও একটা যেমন আমাদের মতো হাউসওয়াইফদের একটা অপশন যে হ্যাঁ চলো বাড়িতে বসে একটু টাকা উপার্জন করে স্বামীর হাতে তুলে দিতে পারবো, বা স্বামীর পাশে দাঁড়াতে পারবো, বা নিজেদেরই শখ সাধ পূরণ করতে পারবো। তো এটা একটা অপশন আমাদের কাছে। আপনারা অফিসে বসে কাজ করছেন, করুন, খুব ভালো কথা। আপনার কাজের জায়গাটা যেমন সম্মানের, আমার কাছেও কিন্তু আমার এই কাজের জায়গাটা বড্ড বেশি সম্মানের। অযথা এটাকে অসম্মান করে নিজের কাজের জায়গাটাকে প্লিজ ছোট করবেন না। শুধু এইটুকুই বলার ছিল আমার, আর কিছু বলার নেই। আর বারবার করে আপনাদেরকে কী বলবো, আপনাদেরকে যতই বলি না কেন ততই আপনারা লাগতে আসবেন, ততই বলি না কেন খচা মারতে আসবেন। তো আমার এখন এগুলোতে একটুও যায় আসে না, আমার সত্যি বিন্দুমাত্র এখন আর যায় আসে না। আমি জানি যে আমি কেমন, ব্যাস ওইটুকুখানি, এর থেকে বেশি কিছু তো বলতে পারবো না। কারণ আপনারা একটা টাইমের পর যখন একটা মেয়েকে কোনোভাবে কিছু আঘাত করতে পারেন না, তখন চরিত্র তুলে তার কথা বলেন, তার ফ্যামিলি তুলে তাকে কথা বলেন, যে যা পারেন কথা বলেন। কিছু কিছু মানুষ বলছে এত লাক্সারি লাইফ লিড করলে তুমি জীবনে বাড়ি করতে পারবে না। আজ পর্যন্ত তোমরা কখনো দেখেছো আমি কোনো কিছু লাক্সারি লাইফ লিড করার মতো নিজের লাইফস্টাইলটাকে তুলে ধরেছি? বা কখনো বলেছি, শো অফ করেছি যে দেখো আমার কাছে এটা আছে, আমার কাছে ওটা আছে? আমি কখনো করিনি, কিন্তু কারণ একটা সংসারে যা দরকার পড়ে সেইটুকুই করছি আমি, এর থেকে বেশি কিছু করিনি। এমন কিছু আমি করে ফেলিনি যেটাকে নিয়ে আমাকে শো অফ করতে হবে, বা আমি আমার লাইফটাকে বলতে পারি আমার লাক্সারিয়াল লাইফ, বা এরকম কিছু একটা বলতে হবে। আমার শরীর খারাপ, আমাকে এখন ভালো মন্দ খেতে হবে,
আমার ফ্যামিলিকেও খেতে হবে। তো সেই খাবারগুলো দেখে কিছু কিছু মানুষ বলছে বাবা এর তো বিশাল লাক্সারি লাইফ। না ভাই, আমার শরীরে ফল লাগবে। আমি যখন সুস্থ থাকি আমি একটা ফলের ছুঁয়েও দেখি না, একটা ফল মানে মুখেও কাটি না। ড্রাই ফ্রুট তো অনেক দূরের কথা, যেগুলো আমি পছন্দ করি না সেগুলো এখন আমাকে খেতে হচ্ছে। কেন না, কারণ আমাকে এখন আমার নিজেকে ভালো রাখতে হবে, সেই কারণে। তো ব্যাস, এইটাকে দেখে যদি কিছু মানুষ লাক্সারি লাইফ বলে তো আমার কিচ্ছু করার নেই। আপনারা থাকুন আপনাদের ওই মেন্টালিটি, ওই মানসিকতা নিয়ে। আমাকে প্লিজ শোনাতে আসবেন না এগুলো, প্লিজ শোনাতে আসবেন না। আজকে এই কথাটাই, মানে আজকে এইটুকুই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।